হ্যালো এভরিওয়ান, আশা করছি প্রত্যেকেই ভালো আছো। তো দেখো, আজকে আমরা আরও একটা নতুন ক্লাসে চলে এসেছি। আজকের আমাদের ক্লাসের বিষয় হচ্ছে দ্য ক্যান্টারবারি টেলস বাই জফ্রে চসার। তো বুঝতেই পারছো, জফ্রে চসার হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে একজন ইম্পর্ট্যান্ট রাইটার, এবং তার এই লেখাটা অর্থাৎ দ্য ক্যান্টারবারি টেলস এটাও কিন্তু বিরাট একটা সিগনিফিক্যান্ট বা একটা ইম্পর্ট্যান্ট রাইটিং। তোমাদের বিভিন্ন এক্সামে কিন্তু ক্যান্টারবারি টেলস থেকে প্রশ্ন আসে। অর্থাৎ তোমরা গ্র্যাজুয়েশন করছো, গ্র্যাজুয়েশনেও সিলেবাসে থাকে ক্যান্টারবারি টেলস। আবার যখন মাস্টার্স করবে, মাস্টার্সও থাকে অনেক ইউনিভার্সিটিতে। সব ইউনিভার্সিটিতে হয়তো থাকে না, কিন্তু ম্যাক্সিমাম ইউনিভার্সিটি থাকে। তার সাথে তোমরা পরবর্তী ক্ষেত্রে যখন নেট সেট এক্সাম দেবে, সেখানে ক্যান্টারবারি টেলস থেকে প্রশ্ন হয়। বা তোমরা বিভিন্ন টিজিটি, পিজিটি, বিভিন্ন যে স্কুল টিচিংয়ের যে জবগুলো, সেখানকার যে এক্সাম, সেখানেও কিন্তু ক্যান্টারবারি টেলস থেকে প্রশ্ন হয়। তাহলে আজকের ক্লাসে আমরা জফ্রে চসার এবং তার লেখা দ্য ক্যান্টারবারি টেলস এই দুটোকে ডিটেলে জানব। তো অ্যাজ ইউজুয়াল প্রথমে আমরা রাইটিংটাকে জানার আগে রাইটার সম্পর্কে ভালো করে জেনে নেব। অর্থাৎ আমরা জফ্রে চসার সম্পর্কে একটা ব্রিফ ইন্ট্রোডাকশন করব। জফ্রে চসার যে সময় বিলং করছেন তার ওই টাইম পিরিয়ডটাকেও বুঝবো। তারপর তিনি কেমন টাইপের রাইটার, তিনি তার রাইটিং স্টাইলটা কেমন ছিল, কিভাবে তিনি লিখতেন, এই বিষয়গুলো আমরা প্রথমে জেনে নেব। তারপর আমরা এই যে ক্যান্টারবারি টেলস, এই ক্যান্টারবারি টেলসকেও আমরা কিন্তু অ্যানালাইসিস করব। তো চলো আমরা আর বেশি ইন্ট্রোডাকশন না করে শুরু করি আমাদের ক্লাস দ্য ক্যান্টারবারি টেলস বাই জফ্রে চসার। তো প্রথমেই দেখো, আমরা চসার সম্পর্কে জানব, অ্যাবাউট চসার। অর্থাৎ চসার সম্পর্কে আমরা প্রথমেই কিছু নলেজ করে নেব। প্রথমেই তার ক্রনোলজি দেখব, অর্থাৎ তার জন্ম মৃত্যু, তিনি কোন সময় জন্মাচ্ছেন এবং কখন মারা যাচ্ছেন। চসারের জন্ম হচ্ছে 1340-এ, মৃত্যু হচ্ছে 1400। দেখো, এই 1340 এই টাইমটা কিন্তু আমরা পারফেক্টলি বা শিওরলি বলতে পারি না। দ্যাটস ওয়াই আমি এর আগে একটা সি লিখেছি। এই সি কথার অর্থ হচ্ছে সিরকা বা সার্কা, CIRCA, সিরকা বা সার্কা। এই সিরকা বা সার্কার অর্থ হচ্ছে যখন আমরা কোনো ডেট শিওর জানবো না, অর্থাৎ ডেটটা নিয়ে আমাদের কনফিউশন রয়েছে, তখন সেই ডেটের আগে আমরা সি বসাই। তাহলে চসারের যে জন্মের সময়টা 1340-এ তিনি জন্মাচ্ছেন, এটাকে নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন রকম মতামত আছে। মানে বিভিন্ন মতবাদ আমরা দেখতে পাই। কেউ কেউ বলেন যে না 1340-এ জন্ম, কেউ বলেন 1342-এ, কেউ 1341-এ, আবার কেউ কেউ 1339-এ বলে। তো এত রকম মতবাদের জন্য আমরা কি বলছি, সি ব্যবহার করছি। কিন্তু তার মৃত্যু হচ্ছে 1400, অর্থাৎ 1400 সাল। অর্থাৎ তিনি যে পিরিয়ডটাই বিলং করছেন, দেখো সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে 14th সেঞ্চুরি। দেখো 14th সেঞ্চুরি কাকে বলবো আমরা, 1301 থেকে 1400 এই যে টাইম পিরিয়ডটা, একে 14th সেঞ্চুরি বলা হয়। তাহলে চসার দেখো এই টাইম পিরিয়ডের মধ্যেই জন্মাচ্ছেন এবং মারা যাচ্ছেন, সেই কারণে তাকে আমরা বলতে পারি যে তিনি 14th সেঞ্চুরির একজন রাইটার। অর্থাৎ তিনি যে লিটারারি পিরিয়ডটাতে বিলং করছেন, অর্থাৎ 14th সেঞ্চুরির সময় আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে যে পিরিয়ড দেখতে পাই, তাকে আমরা বলি মেডিয়েভাল পিরিয়ড বা মিডল এজ। অর্থাৎ এই সময়টায় ইংলিশ লিটারেচারে মেডিয়েভাল পিরিয়ড বা মিডল এজ বা মিডল ইংলিশ পিরিয়ড চলছে। প্লাস এই যে চসার, তিনি এই 14th সেঞ্চুরির বা এই মেডিয়েভাল পিরিয়ডের এত ইম্পর্টেন্ট একজন রাইটার ছিলেন যে তার নাম অনুযায়ী এই 14th সেঞ্চুরিকে, অর্থাৎ এই পিরিয়ডটাকে, এই 1301 থেকে 1400 এই যে টাইম লাইনটাকে, এটাকে আমরা এজ অফ চসার বলে থাকি। তাহলে ভাবো, একজন রাইটারের নাম অনুযায়ী একটা এজ হয়ে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই তো তিনি ইম্পর্টেন্ট রাইটার, তাই না? যদি কোনো রাইটার অতটা ইম্পর্টেন্ট না হতেন,
তাহলে তার ওপর তো কোনো নাম হতো না। যেমন দেখো রেনেসা পিরিয়ডটাকে, যেখানে আমরা উইলিয়াম শেক্সপিয়ারকে দেখতে পাই, যাকে এলিজাবেথান পিরিয়ড বলা হয়, কুইন এলিজাবেথ দ্য ফার্স্টের নাম অনুযায়ী, ওই পিরিয়ডটাকে আবার পিরিয়ড অফ শেক্সপিয়ারও বলা হয়। কারণ বুঝতেই পারছো শেক্সপিয়ার সেই সময়কার সবচেয়ে ইম্পর্টেন্ট একজন রাইটার। আবার জন মিল্টন, তিনি যে সময় বিলং করছেন, জন মিল্টন এতটা ফেমাস ছিলেন যে তার নাম অনুযায়ী তার পিরিয়ডটাকে বলা হয় এজ অফ মিল্টন। ঠিক সেই রকমই জন ড্রাইডেনের ক্ষেত্রেও, জন ড্রাইডেন এত ফেমাস ছিলেন যে তার এজটাকে বলা হয় এজ অফ ড্রাইডেন। তারপর আমাদের আলেকজান্ডার পোপ, তিনিও প্রচুর পপুলার রাইটার ছিলেন এবং তার এজটাকে বলা হয় এজ অফ পোপ। তাহলে চসার তিনিও হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে এতটা কন্ট্রিবিউশন করেছেন এবং এতটাই পপুলার রাইটার ছিলেন যে তার নাম অনুযায়ী আমরা এজটাকে কি বলি, আমরা এজটাকে বলে থাকি যে এজ অফ চসার। ওকে, তাহলে এই যে 1301 থেকে 1400 এই সময়টার আমরা এরপর হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা জেনে নেব। অর্থাৎ এই 14th সেঞ্চুরির হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আমরা জানবো। কেন জানবো? দেখো এই যে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা জেনে নিই, তারপর যখন আমরা চসারকে পড়বো বা আমরা এই ক্যান্টারবেরি টেলস পড়বো, তখন দেখবে এই হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের অনেকটাই সাহায্য করছে আমাদের চসারকে বুঝতে এবং চসারের যে রাইটিং ক্যান্টারবেরি টেলসকে বোঝার জন্য। তাহলে দেখো প্রথমত এই যে পিরিয়ডটা যেটা 14th সেঞ্চুরি, অর্থাৎ 1301 থেকে 1400, এই যে সময়টা রয়েছে, এই সময়ে প্রথমেই আমরা যেটা দেখতে পাই, দ্যাট ইজ এই সময় ইংল্যান্ডে 3 জন রাজার রাজত্ব। ভাবো, তাহলে ইংল্যান্ডের পলিটিক্যাল কন্ডিশন কিন্তু খুব একটা স্টেবল ছিল না, বারবার রাজা চেঞ্জ হচ্ছে। তার মানে কি পলিটিক্যাল কন্ডিশন স্টেবল নেই। যদি একটা দেশে মনে করো, আমরা জানি 5 বছর অন্তর অন্তর ভোট হয়, এবারে 5 বছরে মনে করো একজন প্রধানমন্ত্রী হলেন, তো 5 বছর না পেরোতেই মানে 5 বছর পেরোলো না, তার আগে আরেকবার ভোট হয়ে গেল, অর্থাৎ প্রধানমন্ত্রী চেঞ্জ হয়ে গেল। যদি 5 বছরের মধ্যে 2 থেকে 3 বার প্রধানমন্ত্রী চেঞ্জ হয়, তার মানে বুঝতে হবে সেই দেশটার পলিটিক্যাল স্টেবিলিটি খুব কম। যেমন দেখো আমাদের নেবারিং কান্ট্রি পাকিস্তানে আজ পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী তার যে 5 বছরের টাইম পিরিয়ড সেটাকে কিন্তু ফুলফিল করতে পারেননি। ওদের ম্যাক্সিমাম প্রধানমন্ত্রী ওই 3 বছর, 2.5 বছর, 3.5 বছর এর মধ্যেই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তার মানে পাকিস্তানের যে পলিটিক্যাল স্টেবিলিটি সেটা স্টেবল নেই, সেটা ইনস্টেবল, তাই না? তাহলে পলিটিক্যাল স্টেবিলিটিকে প্রেজেন্ট করে যখন সেখানে দীর্ঘ টাইম, অর্থাৎ যে পিরিয়ডটা একজনের থাকা দরকার সেই পিরিয়ডটাই তিনি বিলং করছেন, তখন সেটাকে পলিটিক্যাল স্টেবিলিটি বলতে পারি আমরা। কিন্তু ইংল্যান্ডে দেখো এই সময় প্রচণ্ড মানে পলিটিক্যাল আনস্টেবল কন্ডিশন। এই কারণে আমরা প্রায় 3 জন রাজার চেঞ্জ হতে দেখতে পাই। প্রথমত কাকে দেখতে পাই? কিং এডওয়ার্ড দ্য থার্ড, যিনি 1327 থেকে 1377 অবধি রুল করছেন। তারপর আমরা দেখতে পাই আবার রিচার্ড দ্য সেকেন্ড, 1377 থেকে 1399। তারপর আমরা আবার দেখতে পাই হেনরি দ্য ফোর্থ, 1399 থেকে 1430। তাহলে রাজারা এত চেঞ্জ হচ্ছেন মানে কি? এক রাজার এক নিয়ম থাকবে, আবার নতুন রাজা এসে নতুন নিয়ম করবে, আবার যিনি আসবেন তিনি আবার নতুন নতুন নিয়ম নিয়ে আসবেন। তাহলে যদি কোনো দেশে একজন রাজা ফিক্স থাকলে কি হয়? মানুষের বেশি সমস্যার সম্মুখীন হতে হয় না। কিন্তু রাজা যদি বারবার পরিবর্তন হয়, তাহলে কিন্তু মানুষকে বিভিন্ন রকম নিয়ম কানুনের প্রবলেমে পড়তে হয়, তাই না? তা বলে যদি কোনো দেশের রাজা আবার খুব শয়তান হয়ে যায়, তাকে যদি আবার দীর্ঘদিন রেখে দেওয়া হয়, সেটাও কিন্তু মুশকিল, তাই না? তো আমাদেরকে বুঝে শুনে কাজ করতে হবে। রাজাকে ততদিনই রাখবো যতদিন রাজা আমাদের কথা ভাববে। রাজা যখন আমাদের কথা ভাববে না, তখন রাজাকে হাঁটিয়ে দাও। তাহলে ইংল্যান্ডের কন্ডিশন এরকমই। এডওয়ার্ড দ্য থার্ড, রিচার্ড দ্য সেকেন্ড, হেনরি দ্য ফোর্থ, 3 জন রাজা। তারপর কি দেখতে পাচ্ছি? দেখো এই সময় ইংল্যান্ডে আমরা একটা যুদ্ধ দেখতে পাচ্ছি, যে যুদ্ধের নাম হচ্ছে 100 ইয়ার ওয়ার, 100 ইয়ার্স ওয়ার, যেটা 1337 থেকে 1453, প্রায় 100 বছরের ওপর ধরে একটা যুদ্ধ হয়েছিল। কার মধ্যে? ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে। এবং এই যুদ্ধটা বেসিক্যালি একটা কোল্ড ওয়ার ছিল। কোল্ড ওয়ার মানে ঠান্ডা লড়াই, অর্থাৎ লড়াইটা ভেতরে চলছে। ওপরে সেরকম বহিঃপ্রকাশ হতো না, ওপরে মাঝে মাঝে বহিঃপ্রকাশ হতো, কিন্তু পুরো লড়াইটা ভেতরে চলেছিল প্রায় 100 বছরের ওপরে। এই কারণে
একে 100 ইয়ার্স ওয়ার বলা হয়, যেটা ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে হয়েছিল। তাহলে সেটাও এই সময়ে ঘটছে। তার মানে বুঝতেই পারছো 14th সেঞ্চুরি কিন্তু খুব একটা স্টেবল সেঞ্চুরি নয়। এই সময়কার যে পলিটিক্যাল কন্ডিশন সেটা কিন্তু টোটালি আনস্টেবল। এই যে আমরা আজকে ক্যান্টারবেরি টেলস পড়বো, ক্যান্টারবেরি টেলসে কিন্তু এই পলিটিক্যাল যে আনরেস্ট এই টোটাল আমরা কিন্তু একটা ইনফরমেশন পেয়ে যাব। তার সাথে কি বাবা, তার সাথে এই পিরিয়ডে একটা বিখ্যাত এপিডেমিক বা একটা রোগ ছড়িয়ে পড়ে। ঠিক যেমন আমাদের দেখো 2020 সালে করোনা ভাইরাস এসেছিল, আমরা প্রত্যেকেই জানি করোনা একটা এপিডেমিক বা প্যান্ডেমিক ছড়িয়ে গেছিল, সেখানে অনেক মানুষ মারা গেছেন, অনেক কিছু হয়েছে করোনাতে। ঠিক সেই রকমই ইংল্যান্ডের কাছে আমরা দেখতে পাই ইংল্যান্ডে একটা এপিডেমিক বা একটা প্যান্ডেমিক, একটা মহামারী ছড়িয়ে পড়ে যার নাম হচ্ছে ব্ল্যাক ডেথ, যেটা 1348 থেকে 1349 এই এক বছর ছিল। এই এক বছরে ইংল্যান্ডের 1/3 পপুলেশনকে শেষ করে দিয়েছে। ভাবো, মানে যদি 100 জন মানুষ থাকে, 100 জন মানুষের মধ্যে 30 জন মানুষ মারা গেছিল এই ব্ল্যাক ডেথে। খুব ভয়ানক একটা কিন্তু ছিল। 1/3 মানে বুঝতেই পারছো প্রচন্ড পরিমাণ আমাদের মানে কি বলবো ইনফ্লুয়েন্স করেছিল। একবারই চারিদিকে লাশের পর লাশ পড়ে গেছিল এই ব্ল্যাক ডেথে। আমরা তো করোনা মহামারী দেখলাম, সেখানে তো অত মৃত্যুর হার ছিল না, মৃত্যুর হার ছিল খুবই কম। বাট ইংল্যান্ডের এই ব্ল্যাক ডেথ খুব ডেঞ্জারাস। আমাদের কাছে যেমন দেখো এই লকডাউন বা আমাদের কাছে যেমন দেখো এই মহামারী প্যান্ডেমিক এগুলো নতুন, কিন্তু ইংল্যান্ডের বা ইউরোপিয়ান মানুষদের কাছে এগুলো নতুন নয়। আমরা যদি ইংল্যান্ডের হিস্ট্রি দেখি না, ইংল্যান্ডের হিস্ট্রি যদি লক্ষ্য করে দেখি, আমরা প্রায় দেখতে পাবো শুধু ইংল্যান্ড নয় পুরো ইউরোপের হিস্ট্রি, সেখানে বিভিন্ন রকমের প্যান্ডেমিক বা বিভিন্ন রকমের মহামারী বিভিন্ন সময় এসেছে এবং তারা মোটামুটি জিনিসগুলো জানে। আমাদের কাছে যেমন লকডাউন বা আমাদের কাছে যেমন এই কোয়ারেন্টাইন এই বিষয়গুলো নতুন মনে হচ্ছিল, কিন্তু ইউরোপিয়ান মানুষদের কাছে এগুলো নতুন নয়, এগুলো অভ্যস্ত, এগুলো ইতিহাসে অনেকবার ঘটেছে ইউরোপে। ঠিক আছে, তো সেই ব্ল্যাক ডেথ একটা, এটা এক বছর ধরে ছিল। নেক্সট এবার দেখো এই ব্ল্যাক ডেথের ফলাফল হিসেবে কি হলো, 1381-এ পিজেন্ট রিভোল্ট হলো, চাষিদের রিভোল্ট। কেন হলো বাবা? কারণ অনেক মানুষ মারা গেছে। আর দেখবে কোনো রোগ জ্বালা হলে মানে যে সমস্ত মানুষদের কাছে টাকা পয়সা কম, যারা লেবার ক্লাসের মানুষ, তারাই তো আগে মারা যাবে, তাই না? যারা হায়ার ক্লাসের মানুষ তাদের কাছে টাকা পয়সা আছে, তারা ভালো ভালো ডাক্তার দেখিয়ে ঠিক হয়ে যাবে, তারা খরচা করে ঠিক হয়ে যাবে। কিন্তু যারা লেবার ক্লাসের মানুষ, আমাদের লোয়ার ক্লাস থেকে বিলং করেন, তাদের তো মৃত্যুবরণ করতে হবে, তাই না? হ্যাঁ, ব্ল্যাক ডেথ ঘটলো। তাহলে ব্ল্যাক ডেথের ফলে কি হলো? পিজেন্ট রিভোল্ট। এবারে দেখো সমাজে যারা নিম্ন স্তরের মানুষ তারা ক্ষতিগ্রস্ত হলো, এই ব্ল্যাক ডেথের ফলে অনেকেই মারা গেল এবং এর ফলে শর্টেজ অফ লেবার দেখা গেল। অর্থাৎ যারা পরিশ্রম করবে, যারা মাঠে কাজ করবে, যারা লেবার, সেই লেবার শ্রেণীর অনেক মানুষ তো মারা গেল এই রোগে আক্রান্ত হয়ে। এবং এই ব্ল্যাক ডেথ বেসিক্যালি যারা লোয়ার ক্লাসের মানুষ ইংল্যান্ডের সেই সময়কার, তাদেরকেই বেশি ক্ষতি করেছিল, তাদের মধ্যে রোগটা বেশি ছড়িয়ে গেছিল এবং তারাই মারা গেছিল। আপার ক্লাসের লোকেরাও মারা গেছিলেন, কিন্তু মানে আপার ক্লাসের লোকেরাও মারা গেছিল, তাদের পরিমাণটা কম, কিন্তু যারা লোয়ার ক্লাসের মানুষ ছিলেন তাদের পরিমাণটা ছিল বেশি, তারা একটু বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। তো সেই কারণে লেবার শর্টেজ দেখা গেল। এবার লেবার শর্টেজের কারণে যখন চাষবাসের সময় এলো, তখন সেখানে আর লেবার পাওয়া যাচ্ছে না। লেবার না পাওয়া যাওয়ার কারণে কি হলো, যারা লেবারার অর্থাৎ যারা বিভিন্ন জায়গাতে কাজ করে, বিভিন্ন জমিতে কাজ করে, এবং যারা ল্যান্ডলর্ড অর্থাৎ যারা জমির মালিক, তাদের মধ্যে একটা ঝগড়া ঝামেলা শুরু হলো এবং সেই ঝগড়া ঝামেলার ফলস্বরূপ আমরা দেখতে পেলাম পিজেন্টস রিভোল্ট হলো। অর্থাৎ যারা চাষি লেবার, চাষবাসের সাথে যারা লেবার দেন, তারা একটা বিরাট বড় আন্দোলন করলো, তাকে পিজেন্ট রিভোল্ট আমরা বলি 1381। এই পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ব্ল্যাক ডেথ, পিজেন্টস রিভোল্ট, এগুলো থেকে কিন্তু অনেকবার অনেক জায়গায় প্রশ্ন হয়েছে, এটা মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে টাইপ অফ রাইটার। চসা কেমন রাইটার? বেসিক্যালি তিনি একজন ইংলিশ পোয়েট, এটা আমরা আগেই জেনেছি। চসার একজন ব্রিটিশ পোয়েট,
এবং চসারকে বলা হয় ফাদার অফ ইংলিশ লিটারেচার বা ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। ইভেন চসারকে ফাদার অফ ইংলিশ মডার্ন পোয়েট্রি বলা হয়। মানে ইংলিশ যে আধুনিক কবিতা লেখার ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনটা কিন্তু আমাদের চসারের হাত দিয়েই শুরু হয়েছে। তো চসার কিন্তু একজন মডার্ন পোয়েট, কারণ সেই সময় যে রকমের কবিতা লেখা হতো, দেখো মডার্ন বলতে পার্টিকুলার কোনো একটা পিরিয়ডকে, কোনো একটা টাইমকে আমরা মডার্ন বলতে পারি না। মডার্নের একটা ডেফিনেশন আছে, হোয়াট ইজ নিউ দ্যাট ইজ মডার্ন, যেটা নতুন সেটাই হচ্ছে মডার্ন। অর্থাৎ মনে করো আজ থেকে 500 বছর আগে যেটা ছিল নতুন, সেটা সেই সময় ছিল মডার্ন। এই যে আজকে মনে করো 2024 সাল, আজকে যেটা নতুন সেটা আজকে মডার্ন মনে হচ্ছে আমাদের। আজ থেকে 100 বছর পর, আজ থেকে 100 বছর পর সেই 100 বছর পরের জায়গাটা মডার্ন হবে, তো সেখানেও তো কিছু নতুন আসবে, তাই না? ঠিক সেই রকমই আজ থেকে 500 বছর পিছিয়ে গেলে, আজ থেকে 1000 বছর পিছিয়ে গেলে যেটা সেই সময় নতুন ছিল সেটাকে আমরা মডার্ন বলতে পারি। তাহলে চসার কিন্তু সেই সময়কার ইংলিশ যে পোয়েট্রি লেখার ট্র্যাডিশন তাকে কিন্তু অনেকটা পরিমাণ চেঞ্জ করেছিলেন। সেই কারণে চসারকে আমরা কি বলছি, তিনি একজন ইংলিশ মডার্ন পোয়েট। তার কিছু পপুলার ওয়ার্ক রয়েছে যেগুলোর জন্য তিনি বিখ্যাত। সেগুলো কি কি রয়েছে? দ্য বুক অফ দ্য ডেচেস, দ্য হাউস অফ ফেম, দ্য লিজেন্ড অফ গুড উইমেন, ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডে অ্যান্ড দ্য ক্যান্টারবেরি টেলস। এই যে রাইটিংগুলো আমরা নাম পেলাম, এগুলো কিন্তু প্রত্যেকটা পপুলার রাইটিং। দিজ আর পপুলার রাইটিংস বাই চসার। নেক্সট হচ্ছে দেখো চসারের পোয়েটিক ক্যারিয়ার, অর্থাৎ অ্যাজ এ পোয়েট তিনি কিভাবে এস্টাবলিশ করলেন নিজেকে। দেখো চসারের যে লিটারারি ক্যারিয়ার, অর্থাৎ সাহিত্যে তার যে কন্ট্রিবিউশন, তিনি বেসিক্যালি 1340 থেকে 1400 এই টাইমটাতে বিলং করছেন। তার জন্ম 1340-এ আনুমানিক ধরে নেওয়া হয়, এবং মৃত্যু হচ্ছে 1400-তে। এবার 1340-এ জন্মেই তো আর লিখতে শুরু করেননি, তাই না? সেটা পসিবল নয় যে জন্মে পরে লেখালেখি করছেন। মোটামুটি তিনি লেখালেখি করছেন ওই 1370-এর পর থেকে। চসারের লেখালেখি শুরু হচ্ছে 1370-এর পর থেকে, ঠিক আছে? তাহলে এই যে তার এই লিটারারি ক্যারিয়ার, যেটা 30 বছরের ক্যারিয়ার, 1370 থেকে 1400 অব্দি, প্রায় 30 বছর, তাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, তিনটে পিরিয়ডে ভাগ করতে পারি। একটা পিরিয়ডকে বলা হয় ফ্রেঞ্চ পিরিয়ড, একটা পিরিয়ডকে বলা হয় ইটালিয়ান পিরিয়ড, একটা পিরিয়ডকে বলা হয় ইংলিশ পিরিয়ড। কেন ফ্রেঞ্চ, ইটালিয়ান, ইংলিশ বলা হয়? দেখো ফ্রেঞ্চ পিরিয়ডে চসার যে রাইটিংগুলো লিখছেন সেগুলো বেসিক্যালি ফ্রেঞ্চ রাইটারদের দ্বারা অনুপ্রাণিত হয়ে, এবং সেখানে তিনি ফ্রেঞ্চ স্টাইলটাকে অনুকরণ করছেন এবং ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজেও লিখছেন। দ্যাটস ওয়াই পিরিয়ডটাকে আমরা ফ্রেঞ্চ পিরিয়ড বলি। ইটালিয়ান কেন বলছি? কারণ তিনি যে পিরিয়ডে এইগুলো লিখছেন সেই পিরিয়ডে তিনি ইটালিয়ান রাইটারদের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছেন এবং ইটালিয়ান ভাষাতে লিখছেন, তার সাথে ইটালিয়ান স্টাইলকেও তিনি অনুকরণ করছেন। আর ইংলিশ পিরিয়ড কেন বলছি? সেই সময় তিনি ইংলিশে লেখালেখি করছেন এবং ইংলিশ যে রাইটিংকে আরও বেশি ডেভেলপ করছেন, সেই কারণে আমরা তাকে সেই পিরিয়ডটাকে ইংলিশ পিরিয়ড বলছি। দেখো তার যে প্রথম পিরিয়ড, যেটাকে ফ্রেঞ্চ পিরিয়ড বলছি, সেখানে একটা বিখ্যাত বই হচ্ছে কি বাবা, বুক অফ দ্য ডাচেস। এই বুক অফ দ্য ডাচেস হচ্ছে ফ্রেঞ্চ পিরিয়ডের একটা বিখ্যাত ক্রিয়েশন বাই চসার। ইটালিয়ান পিরিয়ডে আমরা কি পাই? দ্য লিজেন্ড অফ গুড উইমেন এবং দ্য পার্লামেন্ট অফ ফাউলস। দ্য লিজেন্ড অফ গুড উইমেন এবং পার্লামেন্ট অফ ফাউলস, এই দুটো হচ্ছে চসারের ইটালিয়ান পিরিয়ডের ইম্পর্টেন্ট রাইটিং। তারপর আমরা কি পাই বাবা? চসারের ইংলিশ পিরিয়ডের পাই। ইংলিশ পিরিয়ডে কি রয়েছে? দ্য ক্যান্টারবেরি টেলস, যেটা আমরা আজকে পড়তে চলেছি। এটা হচ্ছে ইংলিশ পিরিয়ডের একটা ইম্পর্টেন্ট রাইটিং। ওকে, তা চসারের যে লিটারারি ক্যারিয়ার তার তিনটে ভাগ আমরা দেখে নিলাম, এবং তিনটে ভাগের মধ্যে তিনটে বিখ্যাত কবিতারও নাম দেখলাম। নেক্সট হচ্ছে রাইটিং স্টাইল। দেখো যে কোনো রাইটারকে সম্পূর্ণরূপে জানতে হলে বাবা তার রাইটিং স্টাইলটাকে বুঝতে হবে। তার রাইটিং স্টাইল একটা ইম্পর্টেন্ট আসপেক্ট। রাইটিং স্টাইল না বুঝলে তুমি রাইটারকে বুঝবে কি করে, তাই না? যে রাইটার কেমন লিখছেন, তার লেখালেখির মধ্যে কি ইউনিকনেস রয়েছে, কোনটা নতুন, কেন তিনি অন্যান্য রাইটারদের চেয়ে আলাদা, এটাকে বুঝতে গেলে আমাদের সেই রাইটারের রাইটিং স্টাইল বুঝতে হবে। তো চসারের যে রাইটিং স্টাইল, সেখানে আমরা প্রথমেই কি পাই বাবা? মিডিল ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ মিডিল ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা মিডিল ইংলিশ ডায়ালেক্ট, অর্থাৎ আজকের যে ইংরাজি
আর চসারের সময়কার যে ইংরাজি, সেই ইংরেজির মধ্যে কিন্তু বাবা আকাশ জমিন পার্থক্য। আমরা যদি চসারের ক্যান্টারবেরি টেলসের তো আমরা তো মডার্ন টেক্সট পড়ি, তাই না? আমরা যদি অরিজিনাল টেক্সটটা পড়ি ভালো করে পড়তে পারবো না আমরা। এমন অনেক ওয়ার্ড আছে যেগুলো আমরা প্রথমবার শুনবো বা প্রথমবার দেখবো, অনেক উচ্চারণ আছে যেগুলো আমরা ঠিকঠাক উচ্চারণ করতে পারবো না, কারণ তখন তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেভেলপ হচ্ছে, ইংলিশ ডায়ালেক্ট তখন ডেভেলপ হচ্ছে। ওই কারণে চসার যে ল্যাঙ্গুয়েজে লিখতেন বা যে ডায়ালেক্টে লিখতেন সেটাকে আমরা মিডল ইংলিশ ডায়ালেক্ট বলতে পারি। সেকেন্ড হচ্ছে চসারের রাইটিংয়ের মধ্যে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ব্লেন্ড অফ ফর্মস। তিনি কিন্তু ব্লেন্ডিং করতেন তার কবিতাগুলোর মধ্যে বিভিন্ন ফর্মকে, অর্থাৎ তার কবিতার মধ্যে তুমি প্রোজ, পোয়েট্রি, মোনোলগ সমস্ত কিছু একটা মিক্সচার পেতে, স্যাটায়ার, আইরনি সব কিছুকে ব্লেন্ড করে তিনি তার কবিতাকে বানাতেন। আর কি বাবা, ডাইভার্স ক্যারেক্টার্স, তিনি বিভিন্ন রকমের চরিত্রদের তুলে ধরতেন তার রাইটিং এর মধ্যে। এই যে ক্যান্টারবেরি টেলস যখন আমরা পড়বো দেখবে ক্যান্টারবেরি টেলসে কত চরিত্র আছে, কত রকমের সমাজের মানুষ, সমাজের আপার ক্লাস থেকে শুরু করে একবারই সমাজের লোয়ার ক্লাস বা লেবার ক্লাস পর্যন্ত প্রত্যেক রকমের চরিত্রকে তিনি কিন্তু তুলে ধরেন। নেক্সট কি দেখতে পায়, স্যাটায়ার অ্যান্ড হিউমর। তার লেখাগুলো প্রত্যেকটাই বিদ্রুপাত্মক, তিনি স্যাটায়ার করেছেন সমাজের যে ভুল ভ্রান্তিগুলো, যেগুলো ফলি, যেগুলো বাজে দিক, সেগুলোকে তিনি মজার ছলে রসিকতা করে সেগুলোকে বিদ্রুপ করেছেন। আর কি বাবা, ফ্রেম ন্যারেটিভ, তিনি যে ন্যারেটিভ টেকনিক ব্যবহার করতেন সেগুলো সবই ফ্রেম ন্যারেটিভ, অর্থাৎ স্টোরি উইদিন স্টোরি স্ট্রাকচার। তুমি একটা গল্পের ভিতরে দুজন ন্যারেটারকে পেয়ে যাবে, একজন ন্যারেটার রিডারের সাথে ডিল করবে আর একজন ন্যারেটার গল্পটা মেইন ন্যারেটারকে বলবে। ফ্রেম ন্যারেটিভ প্রচন্ড স্ট্রাকচারাল একটা বিষয়, আমি বোঝাবো এটাকে পরে যখন আমি ডিটেলসে যাবো, আরো ফ্রেম ন্যারেটিভকে আমি বোঝাবো। তারপর ইউনিভার্সাল টপিকস, অর্থাৎ তিনি বিভিন্ন থিম নিয়ে আলোচনা করতেন, যে একরকম লিখছেন না, তার রাইটিংয়ে আমরা বিভিন্ন রকমের থিম পেতাম বা থিম পেয়ে যাই। ঠিক আছে, তো এগুলো হচ্ছে চসারের ইউনিকনেস।